Welcome back with another episode of Meet the Mentor Show presented by Rajshahi University Career Club. Today, in our 8th episode of Meet the Mentor Show, our very special guest is none other than the Prakash Roy Choudhury, and he has been serving for so many years for the country's first online job portal, which one is uh, which one is আমরা যেটাকে হচ্ছে bdjobs.com নামে চিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন চাকরিদাতা প্রতিষ্ঠান বা চাকরির বাজার, যেখানে দাদা কাজ করছেন দীর্ঘদিন থেকে এবং বর্তমানে তিনি দায়িত্বরত আছেন ডিরেক্টর অফ মার্কেটিং অ্যান্ড সেলস। আজকের এই পুরো লাইভটি জুড়ে আমরা দাদার কাছ থেকে শুনবো মার্কেটিং এবং সেলসের খুঁটিনাটি বিষয়গুলো, পার্থক্যগুলো এবং বিডি জবস বাংলাদেশের প্রথম অনলাইন চাকরিদাতা প্রতিষ্ঠান বা সবচেয়ে বড় অনলাইন চাকরির বাজার হিসেবে কিভাবে প্রসার লাভ করলো, কিভাবে প্রতিষ্ঠা লাভ করলো, বিডি জবসের কার্যক্রম কিভাবে পরিচালনা হলো এবং বিডি জবসের শুরুটা কিভাবে হলো। এবং এর মাঝে মাঝে আমরা আপনারা অডিয়েন্স যারা আছেন, আপনাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে রিগার্ডিং সেলস, রিগার্ডিং মার্কেটিং, আপনাদের যত ধরনের কনফিউশন আছে প্লিজ আপনারা সেগুলো রাইট ডাউন করে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই আমরা সেগুলো আমাদের গেস্টদের কাছ থেকে উত্তরগুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো যথাযথভাবে। এবং দাদার কাছে ফাইনালি যাওয়ার আগে সবাইকে আরেকবার রিকোয়েস্ট করছি, আমাদের ভিডিওটি শেয়ার করে প্লিজ আপনার ফেলো ফ্রেন্ডস যারা আছে, যারা এই ভিডিওটি দেখলে, এই শোটি দেখলে যারা উপকৃত হবে, তাদেরকে একটু মেনশন দিয়ে একটু তাদেরকে জয়েন করার সুযোগ করে দিবেন এবং আমরা সবাই মিলে যেন আজকে কিছু শিখতে পারি মার্কেটিং এবং সেলস সম্পর্কে। এই বলে আমি সরাসরি চলে যাচ্ছি দাদার কাছে। হ্যালো দাদা। হ্যালো, কেমন আছো? জি দাদা, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো চলছে, ভালো আছি। দাদা, আমরা আপনাকে আমাদের মাঝে আজকে পেয়ে সত্যি অনেক কৃতজ্ঞ। আমরা অনেক গল্প করব, কারণ হচ্ছে যখনই বিডি জবস এর কথা আসে, যখনই প্রকাশ দার কথা আসে, তখনই আমাদের অনেক নস্টালজিক হয়ে যেতে হয়, কারণ আমাদের অনেক অনেক প্রিভিয়াস এন্ড পাস্ট স্টোরিজ আছে যেগুলো আমাদের সিনিয়র, আমাদের ফর্মার আমাদেরকে বলেছেন, আমরা শুনেছি, সেগুলো আমরা শুনবো। কিন্তু শুরুতে দাদা চলে যাবো আপনাদের মার্কেটিং এ আপনার ক্যারিয়ারটা কিভাবে শুরু করলেন এবং মার্কেটিং থেকেই কেন বা সেলস থেকে কেন? অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ডটা তখন কিন্তু সেলস বা মার্কেটিং এর ছিল না। আমার একটা জবের ঢোকাটা খুব জরুরি ছিল, যেহেতু স্টুডেন্ট লাইফ শেষ, তখন যে কোনো একটা জবে আমার ঢোকা দরকার, তারপর আমি ক্যারিয়ার নিয়ে ভাববো। তো তখন আসলে লাকিলি ঢুকে গেলাম, সেটা ছিল ইন্ডিয়ান একটা আইটি ফার্ম। সেই আইটি ফার্মে আমি ঢুকে গেলাম। তখন এই পোস্টটা ছিল বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসাবে আমি ওখানে জয়েন করি। তো তারপর থেকে আসলে গাইতে গায়েন যে এক পর্যায়ে এই সেলস মার্কেটিং এর কাজ করতেই এই এখানেই থেকে গেলাম। এখান থেকে আর ক্যারিয়ার সুইচ করা হলো না, এখানে রয়ে গেলাম। তারপর এই মার্কেটিং রিলেটেড ডিগ্রি নিয়েছি মোটামুটি, বাট শুরুতে আমার কিন্তু মার্কেটিং ডিগ্রি ছিল না। আমি একজন সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, বাট মার্কেটিং এ এমবিএ টাইম পরে করেছি, প্রথমে ছিল না। That's brilliant. So viewers, one more important thing that we should note it down, which is আমরা যেটা মনে করি যে বিজনেস ফ্যাকাল্টি বা বিজনেস গ্রাজুয়েট হলেই কেবলমাত্র হয়তো মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোতে যাওয়ার সুযোগ থাকে বা অ্যাভেলেবিলিটি থাকে, কিন্তু দাদা আজকে যিনি সার্ভ করছেন ডিরেক্টর অফ মার্কেটিং অ্যান্ড সেলস বিডি জবস এর মতো একটা প্ল্যাটফর্মে, প্রসিদ্ধ একটা প্ল্যাটফর্মে, তিনি কিন্তু তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, সোশিওলজি থেকে, রাইট দাদা? সো পয়েন্ট টু বি নোটেড প্লিজ। এটা আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন হতে পারে যারা আমরা নন বিজনেস ব্যাকগ্রাউন্ডেড আছি বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের বাইরে যারা আমরা আছি, সবার জন্য অবভিয়াসলি। জি দাদা, আপনি বলছিলেন যে আমার দৃষ্টিতে সবচাইতে খুব টেকনিক্যাল কোনো এরিয়া যদি না হয়, তাহলে আসলে যে কোনো এরিয়াতেই কিন্তু ক্যারিয়ারটা শেপ করানো যায়, যদি জব সিকার তার নিজের মধ্যে যদি সে ফ্লেক্সিবিলিটিটা থাকে। ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা তুমি করে মাঝে মধ্যে হয়তো বলে ফেলবো আমাকে, তো সেটা হচ্ছে যে আমরা যে দেখি যে কুমার যারা মাটির বিভিন্ন পাতিল টাতিল তৈরি করে না, বিভিন্ন তৈজসপত্র তৈরি করে না মাটি দিয়ে, তো তারা কিন্তু কাদা মাটি থেকেই ওই মাটিকে বিভিন্ন শেপ দেয়, শেপ দিয়ে বিভিন্ন জিনিস তারা তৈরি করে। সো ওই মাটিটা যত ফ্লেক্সিবল হয়, ততই সুন্দর সুন্দর বিভিন্ন রকম জিনিস কিন্তু তারা তৈরি করতে পারে। তো একজন ফ্রেশার সে কিন্তু এমপ্লয়ারের কাছে বেসিক্যালি একটা কাদামাটি, তো তাকে ঠিক ততটাই ফ্লেক্সিবল হতে হয়
যাতে করে তাকে যে কোনো শেপে, যে কোনো রোলে, যে কোনো দায়িত্বে তাকে কিন্তু যাতে সেট করা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আমি খুব টেকনিক্যাল যে এরিয়াগুলো আছে, যেমন যেখানে একেবারে ইঞ্জিনিয়ার ছাড়া চলবে না, বা অ্যাকাউন্টস বা ফিনান্স রিলেটেড প্রফেশনে যে তার না এই রিলেটেড পড়ালেখা ছাড়া চলবে না, এর বাইরে যেগুলো আছে এগুলো তোমরাও খোঁজ নিয়ে দেখতে পারো যে বাংলাদেশে ইভেন এখনো অনেক প্রতিষ্ঠিত কোম্পানি আছে, অনেক প্রতিষ্ঠিত প্রফেশনাল আছে, তাদের আসলে ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে তাদের প্রফেশনাল যে লাইন, এটার অনেকেরই কিন্তু মিল নাই। পরবর্তীতে অনেকে অনেক ধরনের ডিগ্রি করেছে, অনেক ধরনের সার্টিফিকেশন করেছে, বাট তার অরিজিনাল যে এডুকেশন সেটার সাথে, মানে লাইন অফ এডুকেশনের সাথে তার প্রফেশনাল লাইন, এই দুইটার মিল কিন্তু অনেকেরই নাই। ইভেন অনেকে এখন বড় আইটি গুরু বা আইটি সেক্টরে অনেক বড় পোস্ট হোল্ড করছে, তাদেরও অনেকের কিন্তু ব্যাকগ্রাউন্ড একেবারে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার না। সে ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে এসে পরবর্তীতে কম্পিউটারের উপরে সে দক্ষতা অর্জন করছে, বিভিন্ন কোর্স করেছে, সার্টিফিকেশন করেছে, ডিপ্লোমা করেছে, করে সে কাজ করতে করতে এখন কিন্তু একটা পর্যায়ে চলে আসছে। সো আর বিশেষ করে সেলস মার্কেটিং প্রফেশনে, স্পেশালি সেলস, এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা অত ইম্পর্টেন্ট না। এখানে তাকে প্রত্যেকটা অর্গানাইজেশন তো ডেফিনেটলি তাকে ট্রেন আপ করেই নেয়, তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিস, তাদের মার্কেট অনুযায়ী তাদেরকে ওইভাবেই তৈরি করে নেয়। জাস্ট ওই ফ্লেক্সিবিলিটিটা থাকতে হয়, সে যাতে যে কোনো রোল, যে কোনো কিছু সে কুইক লার্নার হিসাবে সে যাতে শিখে নিতে পারে। এই জিনিসটা থাকলেই যে কেউ এই ধরনের প্রফেশনে এসে কাজ করতে পারে। অ্যাবসলিউটলি দাদা, আজকের এই সেশনটা ইন্টারেস্টিং হবে, মোর ইন্টারেস্টিং হবে এই জন্য যে আপনি যে কথাগুলো বললেন অলরেডি, ফার্স্ট থিং হচ্ছে ইউ আর ফ্রম নন বিজনেস ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড আপনি যে আরো যেটা বললেন যে মার্কেটিং বা এই ধরনের সেক্টরগুলোতে কাজ করার জন্য আসলে এক্সপার্ট যারা আছেন বা এইচআর এ যারা থাকেন, তারা আসলে সাবজেক্টের চেয়ে বেশি এমফাসিস বা ইম্পর্টেন্স দেন হচ্ছে ক্যালিবার বা কোয়ালিটিতে, সে কতটুকু কেপেবল অফ। তো আমরা এই জিনিসগুলো ধারাবাহিকভাবে জানবো। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে আছেন, প্লিজ আপনাদের সেলস এবং মার্কেটিং সম্পর্কিত যে কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আমাদের গেস্ট যিনি আছেন আজকে প্রকাশ দাদার কাছ থেকে, তার কাছ থেকে সেগুলোর যথাযথ উত্তর আমরা আজকে জেনে এবং শিখে নেওয়ার চেষ্টা করব। দাদা, এবার আমাদেরকে বলেন আপনি যে আপনি যে সেলস শুরু করলেন একদম শুরু থেকে, শুরুর জার্নিটা বা এখনকার যে আপনি সেলস মার্কেটিং এ আছেন, এখন ডিরেক্টর হিসেবে আছেন, তখন হয়তো আরো অনেকটা পেছন থেকে শুরু করেছিলেন। তো এই জার্নিটা, এই যে ট্রানজিশনটা বা এই যে লার্নিং প্রসেসটা, এটা একদম রিক্রুটমেন্ট থেকে শুরু করে আপনার একটু যদি ধারাবাহিকভাবে আমাদেরকে বলতেন আর কি। আচ্ছা, আমি যদি আমার ক্যারিয়ারের যে লাইনটা আমি যদি বলি যে কিভাবে আমার শুরুটা ছিল, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমি কিভাবে আসছি, এটা আসলে অনেকের কাছেই আমার ধারণা এটা একটা বড় লার্নিং এরও বিষয় হয়। অনেকে হয়তো চমক হিসাবেও পাবে। তার কারণ হলো আমার অভিজ্ঞতা বলে যেটা দেখেছি, যখন স্টুডেন্ট থাকে, সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন থাকে, সবারই একটা অনেক হাই অ্যাম্বিশন থাকে, অনেক বড় স্বপ্ন থাকে যে আমি একটা অফিসে জয়েন করব, সেখানে আমার একটা বড় ডেস্ক থাকবে, অনেক উঁচু একটা চেয়ার থাকবে, আমার সামনে 2-3টা টেলিফোন সেট থাকবে, নানান একটা বিষয়, সামনে 2-4 জন বসার মতো সোফা সেট করা থাকবে, এরকম একটা রুম আমার জন্য অ্যালোকেটেড থাকবে, আমি এরকম একটা জব করবো আর কি। আর বাস্তবতা কিন্তু আসলে সবসময় ওরকম হয় না। খুব কমই আছে যারা হয়তো পাস করার পর ফ্রেশ হিসাবে নতুন জয়েন করে এরকম একটা এনভায়রনমেন্ট পায়, বাট মেজরিটির ক্ষেত্রে কিন্তু আসলে এই স্বপ্নের সাথে বাস্তবতার মিলটা খুব কমই হয়। তো আমার ক্ষেত্রে বিষয়টা ছিল আরো একটু রুড়ো টাইপের, আমি বলবো, যে কারণে আমি আমার প্রথম কর্মস্থল ছিল পুরান ঢাকা। এবং আমি যখন এই আইটি এই ভেঞ্চারটাতে জয়েন করি, আপনাদের অনেকেরই জানা আছে যে বাংলাদেশে এক সময় কম্পিউটার ট্রেনিং এর বিভিন্ন প্রতিষ্ঠান ছিল, বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ছিল, এনআইআইটি ছিল, অ্যাপটেক ছিল, এরকম বেশ কিছু ইন্ডিয়ান প্রতিষ্ঠান বাংলাদেশে ছিল। ওরকম একটা প্রতিষ্ঠানে আমি জয়েন করি, এবং আমি যখন জয়েন করি তখন হচ্ছে তাদের বিজনেসটা পড়তির দিকে, এই ইন্ডাস্ট্রিটা তখন আসলে পড়ে যাচ্ছে, কারণ তখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হয়েছে বাংলাদেশে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তখন সরাসরি কম্পিউটারে গ্রাজুয়েশন দিয়ে দিচ্ছে, এবং সেগুলো ভর্তি হওয়াটাও অনেক মানে কম্পারেটিভলি ইজি ছিল। তো যে ছেলে মেয়েগুলো এই ইনস্টিটিউটে এসে ডিপ্লোমা করতো,
তারা তখন শিফট করলো যে না, আমি একটা গ্রাজুয়েশন তো নিতে পারি, আমার পক্ষে নেওয়া সম্ভব, তাহলে আমি কেন ডিপ্লোমা নিব। তো সেটা তখন আসলে খুব চ্যালেঞ্জিং ছিল এই বিজনেসটাকে টিকায় রাখা। তো ওই সময়ে আমি আসলে আমার ক্যারিয়ারটা স্টার্ট করি, যেটা আসলে খুবই কি বলবো, খুব ক্রিটিক্যাল টাইম ছিল বিজনেসের জন্য। তো আমি পার্সোনালি যেটা করেছি, পুরান ঢাকায় ডোর টু ডোর, আপনার পুরান ঢাকার যত অনেকেই তো ইয়ে হন যে পুরান ঢাকার রোড গুলা চিনি না, কোন এলাকা কি চিনি না, আমি এখনো কিন্তু বলে দিতে পারি, রাস্তার নাম বললে আমি বলে দিতে পারি এটা পুরান ঢাকার কোন জায়গায়, বিকজ ইচ অ্যান্ড এভরি রোডে কিন্তু আমি হেঁটেছি, মানুষের কাছে গেছি, ডোর টু ডোর গেছি, ডোর টু ডোর গিয়ে তাদেরকে কমিউনিকেট করেছি, প্যারেন্টসদের সাথে কথা বলেছি, ওখানকার স্কুল কলেজগুলোর সাথে নেটওয়ার্ক করেছি, মানে হোল পুরান ঢাকা আমার, কিন্তু আমি 2 বছর কাজ করেছি ওখানে, এটা করেছি। তারপর আমি বিডি জবসে জয়েন করি। তো বিডি জবসে আমি যখন জয়েন করি, তখনও বিডি জবসে আই ওয়াজ দ্য অনলি 8 এমপ্লয়ি, অর্থাৎ আরো 7 জন তখন এক্সিস্টিং এমপ্লয়ি ছিল, আমি 8ম এমপ্লয়ি, মানে একেবারে ছোট। জাস্ট ড্রয়িং রুমে বিডি জবসের স্টার্ট হয়েছিল, আমাদের যিনি এখন সিইও, আর বাসার ড্রয়িং রুমে এটা স্টার্ট হয়েছিল। তো ড্রয়িং রুম থেকে জাস্ট ওটা একটা কর্পোরেট বিল্ডিং এ শিফট হয়েছে, তখন 7-8 জন আমরা এমপ্লয়ি ছিলাম। তো সেই অবস্থায় আমি বিডি জবসে জয়েন করি। সেটাও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল ইন আ সেন্স যে আমি যে প্রতিষ্ঠান থেকে এসেছি ওখানে অলরেডি আমার একটা পজিশন তৈরি হয়ে গেছে। আমি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলাম, আমি ওখানেই কিন্তু প্রমোটেড হয়ে 2 বছরের মধ্যে আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হয়েছিলাম। কিন্তু তারপরও আমি আসলে এই রিস্কটা নিয়েছিলাম, বিকজ এই বিডি জবসের সাথে যারা ইনভলভ ছিলেন, ফাউন্ডার যারা, তাদের প্রোফাইল, তাদের সম্পর্কে জেনে আসলে আমি ইন্সপায়ার হয়েছি বিডি জবসের কাজ করতে। তো বিডি জবসে জয়েন করার পর প্রথমে এখানে আমি এসএমএল সেলস হিসেবে জয়েন করি, তারপর ম্যানেজার সেলস হই, তারপর ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং হই, তারপর জিএম সেলস অ্যান্ড মার্কেটিং হই, তারপর চিফ কমার্শিয়াল অফিসার হই, তারপর বর্তমানে ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কাজ করছি। এই ধাপে ধাপে আমার পড়ে, যে বলা যায় যে শুরুটা একেবারে স্ক্র্যাপ থেকেই, একদম সেলসের, মার্কেটিং এর একেবারে স্ক্র্যাপ থেকে আমি কাজ শুরু করেছি। এবং এখনো পর্যন্ত আমি যা করি বা যা করে এসেছি বিডি জবসে সোফার, যাই করা আমার আমার রোলের মধ্যে সবকিছু আমার নিজেরই করা। এখানে কেউ আমাকে কিছু করে দিয়ে যায় নাই, বা এখানে কোনো কনসালটেন্টও আমাকে এখানে কোনো গাইডেন্স দিয়ে যায় নাই। যাই করছি আমার নিজের মতো করেই আমি করছি। দ্যাটস দ্য স্পিরিট। দাদা, আপনি যেটা বললেন যে একদমই নিজের মতো করে মানুষের কাছে দৌড়ে গিয়েছি, নিজে পরিশ্রম করেছি, খেটেছি, নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, বাট তারপরও আজকের আমি জন্য আমি আমার পরিশ্রম এবং হচ্ছে আমার চেষ্টা, এই দুইটাকে হচ্ছে আমি এগিয়ে রাখবো। আপনার কথা থেকে আমি যতদূর বুঝতে পারলাম দাদা, আমরাও যারা আছে তারাও কিন্তু আপনাদের মতোই, দেখা যাচ্ছে যে আপনাদের দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে বা অনুসরণ করতে হবে। যারা আমরা চাকরির ক্ষেত্রে যাব, আমাদের সবারই মূলত আমাদের নিজের চেষ্টা বা নিজের ইচ্ছা, নিজের স্বপ্নের উপরে আমাদেরকে নির্ভর করে থাকতে হয়। কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা খেয়ে হারিয়ে ফেলি, আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমরা প্ল্যানিংটা ঠিক মতো করতে পারি না। আসলে আমি একটা জায়গায় পৌঁছাবো, কিন্তু আসলে আমি কিভাবে পৌঁছাবো। আপনি কিছু হার্ডশিপের মধ্যে দিয়ে আসছেন, সেই হার্ডশিপ গুলো যদি আমাদের কাছে যদি আপনি ডিসক্লোজ করতেন, যেগুলো হচ্ছে মানে ট্রু বাট জানা দরকার, শুনতে শ্রুতিমধুর না হলেও কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট, যেহেতু আজকের এই প্রোগ্রামটি রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কর্তৃক স্টুডেন্টদের জন্য, আমাদের সবার জন্য, সো এই মানে হার্ড রিয়েলিটি গুলো আমাদের জানা দরকার, সো দ্যাট আমরা এখন থেকে যেন প্রিপেয়ার হতে পারি। অফকোর্স এটা আসলে সবার জানা দরকার, কারণ আমি শুরুতেই যেটা বলেছিলাম যে একটা ফ্রেশ গ্রাজুয়েট যখন ইউনিভার্সিটি থেকে বের হয় তখন তার একটা অনেক বড় স্বপ্ন থাকে, হ্যাঁ, কিন্তু সে যখন রিয়েল ওয়ার্ল্ডে প্রবেশ করে বা জব মার্কেট যখন প্রবেশ করতে চায়, তখন এর সাথে বড় ধাক্কা খায়, যে তার স্বপ্নের সাথে রিয়েলিটি আসলে মিলছে না, সে তখন খুব অস্থির হয়ে যায়। হ্যাঁ, আমি অনেকেরই দেখি, মেজরিটি মানে ক্যারিয়ারের শুরুতেই খুব দৌড়াতে থাকে, মানে কোথাও মানে সে স্টেবল হতে পারে না। সে কোথাও একজন জয়েন করলো, 6 মাস কাজ করলো, 3 মাস কাজ করলো, আবার সুইচ করে অন্য জায়গায় চলে যায়, হয়তো 2 টাকা বেশি দিবে, এই কারণে চলে যাচ্ছে। মনে হয় অনেকে মনে করে যে এইভাবেই স্যালারিটা বাড়িয়ে নিতে হয়, যে একটা পর্যায়ে 2 বছর পরে গিয়ে আমি এরকম বাড়াতে হয়তো অনেক টাকা স্যালারি পাবো। আলটিমেটলি ওটা দিয়ে কিন্তু ক্যারিয়ার হয় না। ক্যারিয়ার করতে গেলে আপনাকে ক্যারিয়ারের পেছনে ইনভেস্ট করতে হবে, আর সেই ইনভেস্টমেন্টটা মনিটারি ইনভেস্টমেন্ট না,
এই ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার পরিশ্রম, এবং আরেকটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যেটা, সেটা হচ্ছে লেগে থাকা, আপনার ধৈর্য। এই ধৈর্যটাকে ইনভেস্ট করতে হবে, যে জিনিসটা আমাদের বিশেষ করে এখনকার জেনারেশনে এটা খুব কম দেখা যায়, যে কেউ লেগে থাকতে চায় না, ধৈর্য ধরতে চায় না। আর পরিশ্রমের প্রতিও তো একটা অনীহা সবারই আছে। তো আমি বলবো যে ক্যারিয়ার করতে গেলে সে সেলস মার্কেটিং হোক আর যে জায়গায় হোক না কেন, যে কোনো ধরনের ক্যারিয়ার হোক না কেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, আপনাকে লয়াল হতে হবে, আপনার প্রতিষ্ঠানটাকে ওন করতে হবে। হ্যাঁ, যদি না আপনার প্রতিষ্ঠানটাই আসলে খুব দেখা গেল যে আপনি যেটা জয়েন করেছেন সে প্রতিষ্ঠান হিসাবে সেটা আসলে ভালো, সেটা ডিফারেন্ট কেস। বাট ইফ দ্য ইনস্টিটিউট ইজ এস্টাবলিশড অর তাদের একটা নেম আছে, ফেম আছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাকে লয়াল হতে হবে, পরিশ্রম করতে হবে, এবং আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে নিজেকেই তৈরি করতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু আসলে প্রোঅ্যাক্টিভনেস এক্সপেক্ট করে, যে একজন এমপ্লয়ির কাছ থেকে প্রোঅ্যাক্টিভনেস। আমাদের অধিকাংশ এমপ্লয়ীদের ভিতরে আমরা যে জিনিসটা দেখি যে তারা জাস্ট রুটিন ওয়ার্ক করে, তাদের যে কাজটা অ্যাসাইন করা হয়েছে সেই কাজটুকু করা মাত্রই সে মনে করে যে না আমি তো সব করে ফেলছি, আর তো কিছু দরকার নেই। তো সে প্রোঅ্যাক্টিভলি যে নিজ থেকে কোনো কিছু করবে বা নিজ থেকে কোনো কিছু আলোচনা করতে চাইবে তার ম্যানেজমেন্টের সাথে বা তার সুপারভাইজারের সাথে, যে কোনো কিছু একটা নিয়ে সে ভাবছে সেই জিনিসটা সে শেয়ার করবে কোম্পানির ভালোর জন্য বা তার কাজের ভালোর জন্য, নতুন কোনো আইডিয়া নিয়ে সে ডিসকাস করতে চায়। এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটা থাকা খুব জরুরি। মানে এই অ্যাটিটিউড থাকলে আপনার যে আরো 10 জন সহকর্মী আছে তাদের মধ্যে আপনি কিন্তু স্ট্যান্ড আউট হয়ে গেলেন। পরবর্তীতে যখন ধাপে ধাপে সবারই তো গ্রো করবে, সেই গ্রোর ক্ষেত্রে কোম্পানি যখন ইনক্রিমেন্ট দেয় বা প্রমোশন দেয়, তখন কিন্তু এই জিনিসগুলো দেখা। কারণ 10 জনের মধ্যে হয়তো প্রমোশন হবে 1 জনের বা 2 জনের, সে 1-2 জনকে বাছাই করে কিন্তু তার প্রোঅ্যাক্টিভনেসের দিক থেকে, সে কতটুকু প্রোঅ্যাক্টিভ, কাজের কোয়ালিটি তো থাকবেই, পাশাপাশি সে কতটুকু প্রোঅ্যাক্টিভ, তার মানে তার যে অ্যাসাইন রোল, সেই অ্যাসাইন রোলের বাইরে গিয়ে সে কতটা করতে চায়, তাকে আরো দায়িত্ব দেওয়া যাবে কিনা। মানে আপনি যদি প্রোঅ্যাক্টিভ না হন তাহলে কিন্তু আপনাকে আমি নেক্সট যে দায়িত্বটা দিব সেটা দিলে আপনি ক্যারি করতে পারবেন কিনা এটা কিন্তু আমি বুঝবো না। তো যে প্রোঅ্যাক্টিভনেস শো করে যে আমি আরো করতে চাই, আমি আরো কিছু করতে চাই, আমার আরো সময় আছে, আমাকে কাজ দেন আমি করবো, এই অ্যাটিটিউডটা যে শো করতে চায়, করতে পারে, ম্যানেজমেন্ট কিন্তু তার উপরেই দায়িত্বটা দেয়। আর যারা জাস্ট রুটিন ওয়ার্ক করে, জাস্ট আমার 5টা বেজে গেছে আমি আর তো দাঁড়াবো না, আমার তো 5টা পর্যন্ত অফিস, আমি কেন থাকবো। এখন আমি বলছি না যে 5টা অফিস 8টা পর্যন্ত থাকাটা খুব রেগুলার বা খুব হেলদি প্র্যাকটিস, নট দ্যাট। বাট আপনার ভিতরে সেই অ্যাটিটিউডটা থাকতে হবে যে ঠিক আছে 5টা পাচ্ছে, সো হোয়াট, যদি আমার কাজ থাকে আমি আরো আধা ঘন্টা বা 20 মিনিট নয় করলাম বা 1 ঘন্টা আমি করলাম, কি চাই আসবে। বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে তো এটা আসলে আপনার এত তাড়া কিসের আমি তো বুঝি না। আপনার তো ফ্যামিলিও হয় নাই বা এরকম তাড়ার তো কিছু নাই, আপনি কি হয়তো কোথাও আড্ডায় বসবেন, চাটা নয় একটু পরে গেলেন, বাট এই যে ক্যারিয়ারে এতটুকু আপনি দিলেন, এইটাই পরবর্তীতে কিন্তু আপনার এমপ্লয়ারের কাছে আপনার একটা বড় অ্যাসেট হিসাবে কাউন্ট করে। থ্যাংক ইউ দাদা। দাদা মানে কাজের প্রতি আন্তরিকতা থাকা, কাজের প্রতি তথা কোম্পানির প্রতি হচ্ছে লয়াল থাকা, খুব মানে কাজটাকে হচ্ছে মানে প্যাশনেটলি কাজটা করা, হ্যাঁ প্যাশনেটলি কাজটা করা, সেইটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার থাকে দাদা। আমরা আপনার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত আপনি একটা কোম্পানি লিড করছেন, বিডি জবস। তো আমরা হয়তো আমাদের আলোচনার প্রসঙ্গে আসবো যে দাদা নিশ্চয়ই আপনি যখন মোটামুটি একটা সময় আপনি বিডি জবসে আপনি যখন অতিক্রম করলেন, আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেল, আপনার কিন্তু আরো অনেক সুযোগ আসছে এটা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার, এর চেয়ে ভালো অপরচুনিটিতে। বাট সেই ব্যাপারগুলো কিন্তু আমরা শুনবো, বিকজ এই পুরো ব্যাপারটা হচ্ছে দাদা লার্নিং সেশন। এইগুলোর মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে, অর্থাৎ হঠাৎ করে ভালো এক জায়গায় সুযোগ পাচ্ছি, সুইচ করলাম, তারপর আরেক জায়গায় আরেকটু ভালো সুযোগ পাচ্ছি, সুইচ করলাম, তারপর আর আলটিমেটলি মানে এইটা কি আমাদের প্র্যাকটিস হওয়া উচিত, নাকি একটু দেখে শুনে সময় নিয়ে নিজের অবস্থার সাথে সামঞ্জস্য রেখে তারপরে হয় সুইচ করা বা থেকে যাওয়া, এই বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়া উচিত? তবে দাদা তার আগে যে জিনিসটা আমরা বলতে চাইবো যে আমাদের মানে বিডি জবস আমাদের প্রোফাইল খোলাটা স্টুডেন্ট অবস্থায় আমাদের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা।
তো দাদা আমাদেরকে আপনি একটু এই প্রসঙ্গে এখন একটু বলে রাখবেন যে বিডি জবস এর প্রোফাইলটা আমরা কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, কি কি ইনফো দিয়ে বিডি জবস এর প্রোফাইলটা আমরা সাজালে পরে রিক্রুটার যারা আছে তারা জিনিসটা, কারণ 5-10 সেকেন্ডের বেশি কেউ দেখে না, এট এ গ্ল্যান্স যা দেখা যায় ওইটাই, কিন্তু ওইখানে যদি আমরা আই ক্যাচ করতে পারি তাহলে আমরা দাদা কিভাবে আসলে ওই কাজটা করবো। এক্স্যাক্টলি। আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা বলি যে আমরাও আগে বিভিন্ন সেমিনারে বলতাম যে এমপ্লয়াররা আসলে 20 সেকেন্ড 30 সেকেন্ডের বেশি কোনো সিভিতে সময় দেয় না। এখন বাস্তবতাটা কিন্তু আরো একটু কঠোর। তার কারণ হলো যে এখন আসলে এমপ্লয়াররা সব সিভি দেখেই না। কেন দেখে না? কারণ তাদের হাতে যে টুলস গুলো তুলে দেওয়া হয়েছে সেই টুলসের ভিত্তিতে তারা কি করে, তাদের সামনে একটা কিছু ফিল্ড থাকে, সেই ফিল্ডে তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো তারা সেট করে দেয়। সেট করে সার্চ দিলে উইদিন এ সেকেন্ড তাদের সামনে ওই যে ক্রাইটেরিয়া সেগুলোর সাথে যে সিভি গুলো ম্যাচ করে সেই সিভি গুলো মুহূর্তের মধ্যে তাদের সামনে চলে আসে। হয়তোবা 2000 জন অ্যাপ্লাই করেছে আর তারা যে ক্রাইটেরিয়া দিল এখানে ম্যাচ করছে হয়তো 200 জন। সো তার সামনে কিন্তু 200 জনের সিভি চলে আসলো, বাকি যে 1800 সিভি ম্যাচ করলো না বা 100% ম্যাচ করলো না, এই সিভি গুলো কিন্তু এমপ্লয়াররা আর এন্টারটেইন করে না, আর দেখার দরকার পড়ে না তাদের। তারা এখন এই 200 সিভি নিয়েই কাজ করবে। এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, তো বিডি জবসের প্রোফাইল যখন আপনারা ক্রিয়েট করবেন তখন বিডি জবসে তো আসলে বিডি জবসের যে ফরম্যাটটা আছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, ওখানে তো ওই ফরম্যাটের বাইরে ওখানে যে ফিল্ডগুলো আছে তার বাইরে তো কোনো তথ্য দেওয়ার আসলে সুযোগ খুব কম। তো ওখানে যে ফিল্ডগুলো থাকবে সেগুলোই আপনারা সবাই অথেন্টিক ইনফরমেশন দিবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনি যখন যে পজিশনের এগেনস্টে অ্যাপ্লাই করছেন, আমরা সবসময় বলি অ্যাপ্লাই করার আগেই আপনি আপনার সিভিটা একটু আপডেট করে নেবেন। আপডেট কিভাবে করবেন? সেটা হচ্ছে যে পজিশনে আপনি অ্যাপ্লাই করছেন ওই পজিশনের রিকোয়ারমেন্টগুলো আগে দেখে নেন যে তারা কি চাইছে। আপনি হয়তো যখন প্রথম সিভিটা তৈরি করেছেন তখন হয়তো কোনো একটা ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, সেখানে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ বলেন বা কিছু ইনফরমেশন যেগুলো ব্যাংকের জন্য ইম্পর্ট্যান্ট সেইভাবে আপনি কিন্তু তৈরি করেছেন। বাট এখন আপনি অ্যাপ্লাই করছেন হয়তো একটা এনজিওতে। তো এনজিওতে অ্যাপ্লাই করতে গেলে ব্যাংকের রিকোয়ারমেন্ট আর এনজিও রিকোয়ারমেন্ট কিন্তু এক না, এটা কিন্তু ডিফার করে। হ্যাঁ, সো এখানে আপনার সেই পয়েন্টগুলোকে একটু হাইলাইট করতে হবে, একটু চেঞ্জ করে দিতে হবে, একটু আপডেট করে দেন আপনি অ্যাপ্লাই করেন। তাহলে এই এনজিও যখন এই সর্টিংটা করবে আপনার ওই সর্টিং এর মধ্যে থাকার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। তো আপনি এনজিওতেও যদি আপনার ওই ক্যারিয়ার অবজেক্টিভ লিখে থাকেন যে আমি ভবিষ্যতে একজন সাকসেসফুল ব্যাংকার হতে চাই, তাহলে তো স্বাভাবিকভাবে ওই এনজিও আপনাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ আপনার ক্যারিয়ার অবজেক্টিভই হলো ব্যাংকার হতে চাই। বা আপনি এনজিওর জন্য লিখছিলেন যে আপনি ডেভেলপমেন্ট সেক্টরে বা মানুষের সেবায় আপনি অনেক কিছু করতে চান, এইটা যদি আপনি ব্যাংকে পাঠান তাহলে তো ব্যাংক দেখবে ও তো এনজিওর জন্য চেষ্টা করছে, ও তো ব্যাংকের জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য চেষ্টা করছে না, তখন কিন্তু তারা আপনাকে ওইভাবে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমরা বলি প্রত্যেকবার আপনারা যখন অ্যাপ্লাই করবেন যে পজিশনে অ্যাপ্লাই করছেন তাদের রিকোয়ারমেন্টগুলো ভালো মতো পড়ে সেই অনুযায়ী আপনার সিভিটা আপডেট করে দেন আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? কারণ এক এক অর্গানাইজেশন এক এক সেক্টর তাদের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে যেটা তারা ডিসক্লোজ করে দেয়, সার্কুলারের মধ্যে ডিসক্লোজ করা থাকে। আপনি ওখান থেকে যে পয়েন্ট ওরা মেনশন করেছে যে অ্যাপ্লিক্যান্টের এই থাকতে হবে সেই জিনিসগুলোকে আপনার ভিতরে যদি থাকে ওইগুলোকে আপনি হাইলাইট করেন, হাইলাইট করে আপনি ওটা আবার সাবমিট করে দেন অ্যাপ্লাইটা করেন। তাহলে আপনার এই ইন্টারভিউতে ডাক পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে। এক্স্যাক্টলি দাদা। তো এটা মোটামুটি প্রোফাইল। জি ভিউয়ার্স, আমরা আমাদের আজকে যে গেস্ট যিনি আছেন যারা আমাদের সাথে এইমাত্র যুক্ত হয়েছেন তাদেরকে আরো একবার জানিয়ে রাখতে যাচ্ছি আজকে আমাদের মিট দ্য মেন্টর শো প্রেজেন্টেড বাই রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এপিসোড 8 এর আজকের এই পর্বে গেস্ট হিসেবে আছেন bdjobs.com লিমিটেড এর ডিরেক্টর অফ মার্কেটিং এন্ড সেলস প্রকাশ রয় চৌধুরী। দাদা আমাদের সাথে আছেন। কথা হচ্ছিল আমাদের বিডি জবসে যখন আমরা অ্যাকাউন্ট খুলি খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমাদের যে ভার্চুয়াল জায়গাগুলোতে প্রফেশনাল অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা লাগে এবং প্রফেশনাল একটা লুক আমাদের প্রেজেন্ট করা লাগে, সেখানটাতে বিডি জবস এর অ্যাকাউন্টগুলো কেমন হওয়া উচিত যাতে করে আমরা রিক্রুটার্স এর মনোযোগটা অ্যাটেনশনটা দ্রুত নিতে পারি, কি পয়েন্টসগুলো আমরা ব্যবহার করব, আমাদের প্রেজেন্টিংটা কেমন হবে সেই বিষয় নিয়ে, এবং সামনে আমরা আরো আলোচনা করব
এরকম অনেক গুরুত্বপূর্ণ স্টাফ নিয়ে, এবং এর মাঝে যদি আপনাদের জানার কোনো প্রশ্ন থাকে মার্কেটিং, সেলস বা অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে কিভাবে আমরা সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নিতে পারি, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আমাদের দাদা আজকে সবগুলো প্রশ্নের উত্তর দিবেন আশা করছি। তো দাদা, আমরা এই পর্যায়ে যে কথাটি বলতে নিয়েছিলাম, আমাদের 1 ঘন্টার শো এর মোটামুটি আমরা অলমোস্ট ক্লোজ টু হাফ অ্যান আওয়ার। আমরা এই পর্যায়ে এসে আমাদের একটা ছোট্ট ব্রেক নিই। ব্রেকটা কেমন হবে? ব্রেকটা হবে আমরা একটু স্মৃতিচারণ করি দাদা। রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সাথে আপনার আপনার দীর্ঘদিনের বন্ডেজ, আন্ডারস্ট্যান্ডিং। আমরা তো আপনাদের মানে মোস্ট জুনিয়র, আমাদের সিনিয়র যারা ছিলেন একদম প্রতিষ্ঠাকালীন সময়ে, যে যারা ছিলেন আব্দুল্লাহ শাওন ভাইয়া বা তার সাথে ভাইয়ার ফেলো যারা ছিলেন, ইমরুল ভাইয়া, সাইদ রাকিব ভাইয়া, আরো দীপ ভাইয়া, আরো যারা ছিলেন সিনিয়ররা, তাদের সময় থেকে আপনার সাথে ক্যারিয়ার ক্লাবের সংযোগ। তো একদম প্রথম দিকে রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের প্রথম অ্যানিভার্সারি ক্যারিয়ার উইক করা হয় একটা 2014 সালে, খুব সম্ভবত 2014 সালে। আপনি তখন ওই আমাদের প্রতিষ্ঠাতা শাওন সাইদ ভাইয়ার সহকারে ইউনিভার্সিটি যান, সেখানে কথাবার্তা এবং তারপর আমাদেরকে স্পন্সর করা। তো জানতে চাইবো আসলে আপনার ক্যারিয়ারের শুরুটা থেকেই কিন্তু দাদা অবস্ট্যাকল ছিল, চ্যালেঞ্জ ছিল, আপনি একা দৌড়িয়েছেন, একাই সবকিছু করেছেন। তো এরকম একটা XYZ, হয়তো সেটা আমরা ছিল সংগঠনের নাম অনুযায়ী, XYZ হয়তো যে কোনো সংগঠনকে আপনি তখন এই চ্যালেঞ্জটা নিতেন সংগঠনের জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন আপনি এরকম একটা নতুন একটা নিউলি বর্ন একটা অর্গানাইজেশনকে আপনি এত বড় মানে এতগুলো টাকা দিয়ে কেন আপনি স্পন্সর করবেন? আচ্ছা, অ্যাকচুয়ালি রাজশাহী ইউনিভার্সিটির সাথে আমাদের বন্ডিং শুরু বিএফডিএফ এর মাধ্যমে, বিজনেস ফ্যাকাল্টি ডিবেট ফেডারেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা শুরুতে ছিল কিন্তু বিএফডিএফ। জি জি হ্যাঁ, তো আমি ওর নামটা খুব মনে করার চেষ্টা করছি, নামটা মনে করতে পারছি না, আই এম সরি ফর দ্যাট। খুবই এটা বিএফডিএফ এর যে ফাউন্ডার ছিল, হ্যাঁ, নামটা আমি মনে করতে পারছি না, এই মুহূর্তে মনে আসছে না। এটার জন্য আমার নিজেরই খারাপ লাগছে। আমার খুব প্রিয় এবং ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। যদিও শাওনও সম্ভবত বিএফডিএফ এর সাথেও আগে ইনভলভ ছিল, তার পরবর্তীতে কিন্তু আরইউসিসি হয়। প্রথম ছিল বিএফডিএফ হয়তো এখনো আছে, পরে আরইউসিসি হয়। শাওন আগে বিএফডিএফ এ ছিল, এখন মনে হয় আরইউডিএফ হয়ে গিয়েছে দাদা, মানে একটা চেঞ্জ আসছে আমাদের, মানে পুরাতন সেই বিতর্ক সংগঠন, তাতে খুব প্রসিদ্ধ সংগঠন আমাদের বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব হওয়ার আগে প্রথম ক্যারিয়ার ক্লাব হয় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। তো ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সাথে আমরা প্রথম এই ধরনের অ্যাক্টিভিটি শুরু করি, এবং তারপর রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, তারপর শাহজালাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব হলো, তারপর জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব হলো। এদের সবার সাথেই কিন্তু আমরা আসলে ইনভলভ শুরু থেকেই অলমোস্ট। তো তোমার যে প্রশ্নটা ছিল যে কেন আমি এই রিস্কটা নিলাম যে একটা নতুন একটা সংগঠন তার এখানে গিয়ে স্পন্সর করা, আসলে এটা হলো যে ভিউ এর যে মেইলটা, যে ক্যারিয়ার ক্লাব যে ভিউ নিয়ে গঠন হয়েছে, আমরাও কিন্তু কাজ করি ঠিক সেই একই ভিউতেই। যে আমরা ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা ওয়ান স্টাডিতে আছে, তারা যাতে কিছুটা হলেও মার্কেট রেডি হয়ে ক্যাম্পাস থেকে বের হতে পারে। কারণ আমাদের একাডেমিক সিস্টেম আর কর্পোরেট সিস্টেম কিন্তু আলাদা, একরকম না, এখানে মিল খুব কম। দেখুন, আপনারা যেভাবে পড়ালেখা করছেন, যেভাবে বিভিন্ন সাবজেক্টের উপরে আপনারা পড়ালেখা করছেন, আর বাস্তব কর্মক্ষেত্রের ভিতরে কিন্তু অনেকটাই ফারাক, এখানে মিল কিন্তু অনেক কম। তো যখন একটা ফ্রেশ গ্রাজুয়েট এই কর্মক্ষেত্রে ঢুকতে যায়, তখনই সে কিন্তু একটা ধাক্কা খায়। যে চাকরি বাজারে ঢোকার জন্য তার যে যে এক্সট্রা কোয়ালিটিস গুলো দরকার, যে সফট স্কিল গুলো দরকার, যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়, এই বিষয়গুলো সে ক্যাম্পাস থেকে আসলে শেখার সুযোগটা অনেক কম। তো আমি যতদূর আমার মনে পড়ে যে ক্যারিয়ার ক্লাবগুলো শুরু হয়েছিল কিন্তু এই গ্যাপটা ফিল আপ করা নিয়ে, যে ক্যাম্পাসে থেকেই তারা সহপাঠীরা মিলে তারা যাতে এই জায়গাগুলো ডেভেলপ করতে পারে, তারাও যাতে জব মার্কেটের উপযোগী হয়ে ক্যাম্পাস থেকে বের হতে পারে, সেই চেষ্টাই তারা করে আসছে শুরু থেকে। আর আমরাও বিডি জব সবসময় ক্যাম্পাস ভিত্তিক এই প্রোগ্রামগুলো করি ওই উদ্দেশ্যেই, যাতে করে স্টুডেন্টরা মার্কেট রেডি হয়ে ক্যাম্পাস থেকে বের হতে পারে, তাদের ধাক্কাটা না খেতে পারে।
তো এই দুইটা মানে বিডি জবস এবং ক্যারিয়ার ক্লাবের এই যে মতের যে মিলটা এবং উদ্দেশ্যের যে অভিন্নতা, এইটার কারণেই কিন্তু আমরা এই ক্যারিয়ার ক্লাবের সাথে শুরু থেকেই আমরা সক্রিয়ভাবে ইনভলভ হয়েছি। আমরা কিন্তু তোমাদেরকে অনেক গাইডেন্সও তখন দিয়েছি, যাতে করে প্রোগ্রামগুলোকে আরো কিভাবে সফল করা যায়, কিভাবে আরো রিচ বাড়ানো যায়, সব স্টুডেন্টের মধ্যেই যাতে ক্লাবের একটা অন্য ধরনের একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। কারণ ক্যাম্পাসে তো আরো অনেক ধরনের সংগঠন থাকে, মানে কালচারাল সংগঠন থাকে, ডিবেট সংগঠন থাকে, নানান সংগঠন থাকে। সেই হিসাবে ক্যারিয়ার ক্লাবটা কিন্তু একেবারে কন্টেম্পোরারি, একেবারেই মানে নতুন, খুব বেশি দিনের না এই ক্যারিয়ার ক্লাব প্র্যাকটিসটা, তাই না? তো ওই হিসাবে যাতে এই ক্যারিয়ার ক্লাবটা সব স্টুডেন্টের মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স পায়, সবাই যাতে আমরা যেমন ক্যাম্পাসে যখন ছিলাম যে আবৃত্তি সংগঠন, বিতর্ক সংগঠন বা নাট্য সংগঠন, এইগুলাতে যাওয়া বা তাদের সাথে ইনভলভ হওয়া, এটা অনেকেই কিন্তু টার্গেট করতো যে না আমি ওদের সাথে ইনভলভ হবো, ওদের সাথে ইনভলভ হবো। ওইরকমই যাতে একটা ইয়ে তৈরি হয় যে না আমি ক্যারিয়ার ক্লাবের সাথে ইনভলভ, ক্যারিয়ার ক্লাবের সাথে আমি জয়েন করবো, ওদের মেম্বারশিপ নিব, ওদের সাথে একসাথে কাজ করবো, এই জিনিসটা যে তৈরি হয়। আলটিমেটলি এটা হলে হবে কি যে আমাদের যারা গ্রাজুয়েট ক্যাম্পাস থেকে বের হবে তারা অনেক তৈরি হয়ে তারা বের হবে। আর এই যে অ্যাক্টিভিটি গুলো আপনারা যখন চাকরির জন্য কোথাও অ্যাপ্লাই করবেন, দেখবেন এক্সট্রা কারিকুলার একটা আলাদা একটা ডিমান্ড আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। অনেক জবেই কিন্তু আপনার এই জায়গাটায় নক করবে যে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি কি আছে। তো আপনার এই যে এক্সট্রা কারিকুলার যে এই সংগঠন, দাদা একটু ইন্টারাপ্ট করি, দাদা আমি সরি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমরা স্মৃতিচারণ করছিলাম, অর্থাৎ আমরা হচ্ছে একটা ছোটখাটো একটা ব্রেকের সেশন হচ্ছে এটা স্মৃতিচারণ। আমরা আসছিলাম আমাদের শাওন সাহেদ ভাইয়া, যার সাথে আপনার জার্নি শুরু বা বিডি জবসের যার সাথে হচ্ছে ক্যারিয়ার ক্লাবের সাথে যখন প্রথম যাত্রাটা শুরু, ফার্স্ট থিং হচ্ছে দাদা আপনাকে গ্রিট করেছে, হ্যাপি টু সি ইউ প্রকাশ দা আফটার লং। দেন হচ্ছে আমাদের সাকসেসের পেছনে রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের আজকের এই লাইভ শো করার পেছনে শুরুটা কিন্তু ছিল সেই তখন 2013-তে 2014-তে বিডি জবসের সহযোগিতা বা অন্যান্য ভেন্ডর যারা ছিলেন, যারা যেসব কোম্পানিগুলো আমাদেরকে সহযোগিতা করেছে, সবার সহযোগিতাতে আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এখানে। তো বলেছে যে আসলে BDJobs.com has very important role behind the success of RUCC from the very beginning of our journey. BDJobs is with us. BDJobs.com was the title sponsor of the first anniversary celebration of RUCC back in 2014. Remembering those days very gratefully. So ভাইয়া আমাদের সাথে আছেন ইউথ সোহাগ ভাই ছিলেন হচ্ছে ইসে BFDF এর ফাউন্ডার। সোহাগ 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 এক্স্যাক্টলি সোহাগ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমার নাম আমি মনে করতে পারি নাই, যদি তুমি এটা দেখে থাকো আর কি। আচ্ছা, তারপরে মোহাম্মদ আলী ফিরোজ ভাইকে ভাইয়া থ্যাঙ্কস জানিয়েছে। তারপর গিয়াসউদ্দিন সজীব ভাইয়া, এদেরকে আমরা দেখিনি, চিনিও না, আপনারা হয়তো ভালো চিনবেন এদেরকে। এই তো গিয়াসউদ্দিন সজীব ভাই এখানে আছে, গিয়াসউদ্দিন সজীব ভাই। তো হ্যালো ভাইয়া ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, এবং আজকে দাদার পক্ষ থেকে খুবই চমৎকার লাগছে দাদা সেই সব মানে স্মৃতি বিজড়িত কথাগুলো শুনতে জানতে। আসলে ভিউয়ার্স আপনারা যারা আছেন, হতে পারে এমনটাই, যেহেতু আমরা জানি যে ইটস আ ওপেন প্ল্যাটফর্ম এন্ড anyone from any corner of this country, of this world can enjoy this live show. So why we are talking about something very personal of our own club, because see আপনারা দেখুন, হতে পারে এখানে অনেকেই আছে যারা নতুন ক্লাব শুরু করেছে, এখানে অনেকেই আছেন যারা নতুন ক্লাব নতুন প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করছেন। তাদের মাথায় এই চিন্তাগুলো শুরুতেই আসে যে আমরা একটা ক্লাব কিভাবে রান করব, আমরা স্পন্সর কোথায় পাবো, আমরা কার কাছে যাব। আমরা আসলে এই কারণেই, এই জিনিসগুলো জানানোর জন্যই এই ধরনের স্মৃতি, এই ধরনের আমরা যে আমাদের স্মৃতিচারণগুলো এগুলো করা। বেসিক্যালি হয়তো দেখা যাচ্ছে আপনার প্রয়োজন নাই, কিন্তু আরেকজনের প্রয়োজন আছে। এই কারণে আসলে আমরা কোলাবোরেটিভলি আমরা এই ডিসকাশনগুলো করছি, আলোচনাগুলো করছি, যাতে কারো না কারো হয়তো কাজে লাগলেও লাগতে পারে। এন্ড গেটিং ব্যাক টু ইউ দাদা, গিয়াসউদ্দিন সজীব ভাইয়ার আরেকটা, due to coronavirus there are so many changes in lifestyle, so that will be adoption for the graduates. আচ্ছা আচ্ছা, দাদা হয়তো বলতে চেয়েছেন উনি যে আমাদের এই যে করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রা অনেক ধরনের পরিবর্তন চলে আসছে। তো আমাদের এই মানে এখন যারা গ্রাজুয়েট আমরা আছি, ফ্রেশ গ্রাজুয়েট যারা আমরা প্রিপারেশন নিচ্ছি, তো এই নিউ নরমাল ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, একদিন ঠিক হয়েই যাবে। তো আমাদের তো তখন আবার ডাইভ দিতে হবে। ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে এখন কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে চিন্তা করা উচিত, যেহেতু বিডিজব পুরোপুরি হচ্ছে আইটি বেসড, আইটিতে নলেজটা কিভাবে আমরা স্পেশালাইজড করতে পারি এখন থেকে, কিভাবে চিন্তা করা উচিত, কি ব্যাপার?
আমি একটু বলি যে আমাদের এখন যে সময়টা চলছে, সময়টা তো একটু ক্রিটিক্যাল একটা সময় চলছে এখন। চাকরির বাজারটাও তো অলমোস্ট থেমে আছে আর কি। এখন তো আপনারা আমাদের সাইটে গেলেও দেখবেন, এখন আমাদের সাইটে নর্মালি এনি পয়েন্ট অফ টাইম আমার লাইভ জব থাকে অ্যারাউন্ড 4000। দাদা একটা ইন্টারাপশন দিই, সরি দাদা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। দাদা আপনি কন্টিনিউ করতে থাকেন প্লিজ, আমি আপনাকে হচ্ছে সারপ্রাইজটা আসলে আমি আপনাকে হচ্ছে দিয়ে দিব, আপনি প্লিজ কন্টিনিউ করুন। সরি দাদা। ওকে ওকে, তো যেটা বলছিলাম যে জব মার্কেটের বর্তমান যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে আমার সাইটে এনি পয়েন্ট অফ টাইম জব থাকে অ্যারাউন্ড 4000 লাইভ জব। সেই জায়গায় বিডি জবসে এখন লাইভ জবস চলে আসছে অলমোস্ট 600-700 এ। হাই শাওন, আমাদের সাথে কে আছে? So there is কেমন a আছেন দাদা? surprise. Welcome to our show. Our তুমি তো very founder of our beloved club, Rajshahi University Career Club, Syed Abdullah Shahan Bhaiya. He himself is with us, and this screen is looking so very special at this very moment. So thanks for joining us, Bhaiya. And খুব ভালো লাগছে যে আপনাদেরকে একই সাথে সেই অনেক অনেক বছর আগের স্মৃতিচারণটা আজকে একই স্ক্রিনে বসে আপনারা শেয়ার করছেন, এবং আমি এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা হোস্ট করতে পারছি। এটা পুরো রাজশাহী ইউনিভার্সিটি। দাদা কেমন আছেন আপনি? এই তো শাওন, ভালো আছি। তুমি কি রাজশাহীতেই? জি আমি রাজশাহীতে। তোমার এখন এমনি আমি কোথায় জবের? একটু আসলে স্মৃতিচারণ আমার হচ্ছে এখন পোস্টিং রাজশাহীতে। লাস্ট মার্চ মাসের 1 তারিখ থেকে হচ্ছে আমি রাজশাহীতে পোস্টেড। ব্রিটিশ আমেরিকান টোবাকোতেই আছি। ওয়ার্ক ফ্রম হোম চলতেছে। আজকে লাস্ট ওয়ার্কিং ডে ছিল বিফোর ঈদ। আচ্ছা, যাক ভালো আছো, অনেকদিন পর দেখলাম তোমাকে। আমরা নেট স্পিডে মেবি একটু প্রবলেম হচ্ছে, কারণ আমরা জানি যে গতকালকে আমফান আঘাত এনেছে আমাদের সাতক্ষীরা রাজশাহী অঞ্চলটাতে, বেশ ক্ষয়ক্ষতি একটু হয়েছে। সিট কথাটা আমরা না বলে দেই প্ল্যাটফর্ম, বাট ফর আস, ফর আরইউসিসি বিডি জবস মিন্স সামথিং এলস। ইমরান যেটা, হ্যাঁ ইমরান যেটা বলছিল যে আমরা যখন, আপনি যেটা বলতেছিলেন আমাদের ডিবেট ক্লাবটার কথা, রাজশাহী ইউনিভার্সিটি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম। জি জি Well, viewers, আমরা শাওন স্যার, we are waiting for Prakash da, right Imran? না আপনার এখানকার নেট স্পিডটা মানে ইন্টারাপ্ট হচ্ছে, বিধায় হচ্ছে আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, so the show is only yours, please continue with Prakash da. I am leaving. Dada, thank you, dua korben. Okay, thank you. And you're most welcome, and thanks for joining us once again. Hope that দাদা আম পৌঁছে যাবে, এবার বলা লাগবে না, আম পৌঁছে যাবে। তোমার আম কি গাছে আছে নাকি? সব তো আম নিয়ে গেছে আম। হ্যাঁ হ্যাঁ আছে আছে, আপনার জন্য না, আপনার জন্য রাখা আছে দাদা, ওইগুলো পড়েনি। ওকে থ্যাংক ইউ, আমি পৌঁছে দিব, রাখি দাদা। জি ওকে থ্যাংক ইউ। So thank you so very much for joining us. Viewers, আমরা এতক্ষণ হয়তো নেটওয়ার্ক ইন্টারাপশনের কারণে আমাদের কথাগুলো পুরোপুরি শুনতে পাচ্ছিলাম না। তো যেটি বলতে নিয়েছিলাম যে গতকালকে আমফানের ঝড়ে কবলিত হয়েছে আমাদের সাতক্ষীরা সহ ওই অঞ্চলটা, সুন্দরবন, খুলনার ওই অঞ্চলটা জুড়ে। রাজশাহীতেও কিছু বেশ ব্যাপক ঝড় বা ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেক জেলায়। আমরা এই কারণে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা যারা লাইভটি দেখছেন খুব কষ্ট হচ্ছে, বাফার করছে, কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন না। আর যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য আমাদের সবারই আসলে খারাপ লাগা আছে। আর এই কারণে হচ্ছে হয়তো আমাদের রিচিংটা বা আমাদের অডিয়েন্স রেটটা ইউজুয়ালি যেরকমটা হয় সেরকমটা হচ্ছে হয়তো এখন হচ্ছে না, কারণ আমফানের এই ধকল কাটিয়ে উঠতে হয়তো আমাদের আরো কিছুদিন সময় লাগবে, কারণ রাজশাহীতে আমের সিজনটা প্রচুর পরিমাণে আমের ক্ষয়ক্ষতি হয়েছে।
তো থ্যাঙ্কস শাওন ভাইকে আমাদের সাথে জয়েন করার জন্য, স্মৃতিচারণ করার জন্য। আমরা আবার ফিরে যাচ্ছি দাদার আলোচনা। দাদা আপনি বলছিলেন, আপনি যে আলোচনাটি ছিলেন দাদা। আচ্ছা, যেটা বলছিলাম যে আসলে জব মার্কেটের বর্তমান অবস্থা, তো আমার সাইটে যে জব থাকে সেখান থেকে অলমোস্ট 8 ভাগের 1 ভাগ এখন নেমে আসছে লাইভ জব। তার মানে অর্গানাইজেশন গুলো এখন তো আসলে অপারেশনই অধিকাংশেরই বন্ধ। কেউ কেউ ওয়ার্ক ফ্রম হোম করছে, বাট ওয়ার্ক ফ্রম হোমের এই সময় তো আসলে রিক্রুটমেন্টের মতো কাজ করাটা খুব ডিফিকাল্ট, যেহেতু এখন একটা সোশ্যাল ডিস্টেন্সিং চলছে, আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অনেক লিমিটেড, আমাদের যাতায়াতটা অনেক লিমিটেড, যে কারণে এখন আসলে চাকরি বাকরি বা নিয়োগ প্রক্রিয়াটা অলমোস্ট থমকেই আছে আর কি সবকিছু। তো এই সময়ের মধ্যে এটা সাপোজ আরো যদি 2 মাস 4 মাস যদি কন্টিনিউ করে, আমরা তো জানি না আসলে কতদিন কন্টিনিউ করবে, কারণ দিনে দিনে তো আমরা দেখছি যে সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে। সো আগামীতে এই অবস্থা কতদিন চলবে আমরা কেউ জানি না। তো এই জন্য টেকনোলজির দ্বারস্থ আমাদের সবাইকে হইতে হবে, কারণ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা আগাচ্ছি। তো সেই জায়গায় আমাদের অর্থনীতি বলি বা সবকিছুই আমাদেরকে টিকায় রাখতে গেলে আমাদের কিন্তু কাজ করতে হবে। আর সেই কাজ করার জন্য কি করতে হবে আমাদের, এখন যেহেতু আমি ফিজিক্যালি মুভ করতে পারছি না, ফিজিক্যালি আমি অফিস করতে পারছি না, সো আমাকে টেকনোলজির উপরে ডিপেন্ড করতে হবে। সো কন্টেম্পোরারি টেকনোলজিক্যাল নলেজ ইজ এ মাস্ট ফর দ্য আপকামিং জব সিকার্স। যারা সামনে আমরা চাকরি বাজারে ঢুকতে যাব, যারা পড়ালেখার শেষ পর্যায়ে আছি, পড়ালেখা শেষ করে জবের জন্য এখন অ্যাপ্লাই করা শুরু করব, তাদের জন্য এখন কন্টেম্পোরারি যে কমিউনিকেশন টেকনোলজিক্যাল টুলসগুলো আছে এইগুলোর উপর একটা দখল মাস্ট থাকতে হবে। কারণ যে সময় আসছে এই সময়ে এগুলো ছাড়া আসলে আমরা অচল। কারণ আমাদেরও সব কাজই এখন অনলাইনে করতে হয়, বাসায় বসে করতে হয়, অনলাইনে করতে হয়। নানান ধরনের টেকনোলজি আমরা কিন্তু এই গত 2 মাসে শিখছি, যা আমরা হয়তো গত 10 বছরে শিখি নাই। সেরকম অনেক টেকনোলজি আমাদেরকে গত 2 মাসে শিখতে হয়েছে। এবং অন্যান্য প্রতিষ্ঠানেও এরকম অনেক টেকনোলজি তারা এখন শিখছেন, যেগুলো হয়তো গত 10 বছরেও এতগুলো টেকনোলজি একসাথে শিখেন নাই বা টেকনোলজির উপর ডিপেন্ড করতে হয় না। সো সিচুয়েশন এগুলাকে বাধ্য করছে। সো যারা এখন চাকরি বাজারে আসবেন, আমরা আগে বলতাম কি আইটি স্কিল বলতে আমরা ইন জেনারেল ধরে নিতাম যে অফিস প্যাকেজটা জানলেই হয়তো হয়ে যাবে, যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো একটু কাজ করতে পারা, আর ইন্টারনেট, ইমেইল এগুলো ব্রাউজিং এগুলো চললে মোটামুটি আমার আইটি স্কিল আছে, আমি ধরে নিতাম। তো এখনকার জব মার্কেট কিন্তু রিকোয়ার করছে আরো একটু ডিপ নলেজ আর কি। শুধু আপনার অফিস প্যাকেজ জানলে হবে না, আপনার সেই ওয়ার্ডের মধ্যে, এক্সেলের মধ্যে আরো একটু বেশি এক্সপার্ট আপনাকে হতে হবে, আর একটু বেশি আপনাকে জানতে হবে। কারণ এই এক্সেল বলেন এগুলা কিন্তু হিউজ একটা অ্যাপ্লিকেশনের ইস্যু। এক্সেল দিয়ে কিন্তু বহু কিছু করা যায়। আমরা তো একেবারেই বেসিক এবিসিডি জানি, এর বেশি তো আমরা জানি না অধিকাংশই। কম সংখ্যকই আছেন যারা এটার অনেক ডিটেল এবং অনেক এফিশিয়েন্ট ইউজ আমরা করতে পারি। কিন্তু এখনকার সময় কিন্তু রিকোয়ার করছে যে আমাদের আরেকটু এফিশিয়েন্ট লেভেলে আমাদেরকে জানতে হবে, কারণ কোম্পানিগুলো এগুলোই এখন রিকোয়ার করবে যে আপনার টেকনোলজিক্যাল নলেজ। আমরা যেমন সেলসের ক্ষেত্রে দেখছি যে আমাদের এখন আস্তে আস্তে ডেটা ড্রাইভেন হয়ে যাচ্ছে। যার কাছে যত ডেটা থাকবে, যে যত এফিশিয়েন্টলি ডেটাটা প্রসেস করতে পারবে এবং সেই ডেটা প্রসেস করে সেই অনুযায়ী এটাকে ইউটিলাইজ করতে পারবে, তারাই কিন্তু মার্কেটের এজটাকে নিয়ে নিতে পারবে। সো এই যে ডেটা সায়েন্স বা এইগুলো, এই এনভায়রনমেন্টে একজন সেলস পিপুলকে কাজ করতে গেলে তার কিন্তু ওই সিম্পল ডোর টু ডোর গিয়ে কথা বলা বা কনভিন্স করার এতটুকু ক্যাপাসিটি থাকলে হবে না। তার কিন্তু এই টেকনোলজিটা জানতে হবে, এটাকে অ্যাডাপ্ট করতে হবে, এই এনভায়রনমেন্টে তাকে অ্যাডজাস্ট করতে হবে, এগুলো তাকে শিখতে হবে। সো আমি সবাইকে বলবো যে এখন যে জব মার্কেট বা সামনে যে জব মার্কেট আসছে, টেকনোলজিক্যাল নলেজ সবারই কিন্তু একটু ঝালাই করে নিতে হবে। একেবারে বেসিক লেভেলের নলেজ দিয়ে কিন্তু কাজ হবে না। আপনার সাবজেক্টিভ নলেজ যেটা আছে সেটা তো ডিপলি জানতেই হবে, পাশাপাশি টেকনোলজিটা আপনাকে বেশি অ্যাডপ্ট করতে হবে। কারণ জব মার্কেট সামনে কিন্তু খুবই কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, এখনো কম্পিটিটিভ, বাট সামনে এটা আরো কয়েক গুণ কম্পিটিটিভ হবে। তার কারণ প্রতিষ্ঠানগুলোর অবস্থা আপনারা কত রিয়েলাইজ করতে পারছেন, যেহেতু আপনারা এখনো চাকরি বাজারে যাননি,
অতটা বুঝবেন না। বাট এখন বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর অবস্থা কিন্তু খুব বেশি ভালো নেই। সো যে প্রতিষ্ঠানগুলো বছরে যতটা রিক্রুট করতো, আগামী 1-2 বছর তার থেকে কিন্তু অনেক কম রিক্রুট করবে, অনেক কম লোক দিয়ে তারা প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করবে। আবার পাশাপাশি হয়তো এমনও হতে পারে যে বাইরে আমাদের যারা যারা এক্সপ্যাট্রিয়েট যারা আছে অনেকে হয়তো ব্যাক করতে পারে দেশে। কারণ ওভারঅল এটা তো একটা গ্লোবাল ইস্যু, করোনার যে ইফেক্ট সেটা তো গ্লোবাল একটা ইফেক্ট, সেটার কারণে গ্লোবাল ইকোনমি কিন্তু এফেক্টেড। তো সব জায়গায় এটার একটা নেগেটিভ প্রভাব এটা পড়বে। তো তারা যদি অনেকে ব্যাক করে সেক্ষেত্রে আমাদের এখানে চাকরি বাজার কিন্তু আরো বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। তার উপরে নতুন নতুন ফ্রেশাররা তো মার্কেটে ঢুকছে, ফ্রেশারদের জন্য চাকরি ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আগামী অ্যাটলিস্ট 1-2 বছর কিন্তু এই চ্যালেঞ্জ ফেস করতে হবে সবাই। এর মধ্যে যারা নিজেদেরকে সেভাবে তৈরি করে নিতে পারবে, যারা আগে থেকেই কনসাস হবে, নিজেদেরকে সেভাবে তৈরি করবে, তাদের জন্য প্রবলেম হবে না। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের স্কিলগুলোকে আরো ডেভেলপ করেন, আপনারা যে সাবজেক্টে পড়ালেখা করছেন সেই সাবজেক্টের নলেজটা বাড়ান, কন্টেম্পোরারি ইস্যুসগুলোর উপরে কঠোরভাবে ফলো করেন, সব কিছু যাতে নিজের আয়ত্তে থাকে, যে কোনো বিষয় নিয়ে যাতে আপনি অ্যানালিটিক্যাল লেভেলে আপনি কথা বলতে পারেন, সেইভাবে নিজেকে প্রস্তুত করেন, তাহলে সমস্যা হবে না। থ্যাংক ইউ দাদা। দাদা আমরা এবার হচ্ছে অডিয়েন্সের কিছু প্রশ্ন উত্তর পর্বে যাই। যারা প্রথমে দাদা সাব্বির হোসেন, দাদা why marketing is integral, why sales is the best sector to choose a career? অ্যাকচুয়ালি সেলস মার্কেটিং হচ্ছে একটা গ্রেটার একটা বিষয়। মার্কেটিং স্টার্টস ফ্রম আইডেন্টিফাইং প্রোডাক্ট আইডেন্টিফাইং থেকে কিন্তু মার্কেটিং শুরু হয়, আর শেষ হয় সেটা হলো সেই প্রোডাক্টটাকে একেবারে এন্ড ইউজারের কাছে পৌঁছানোর মাধ্যমে। এর ভিতরে একটা মেজর পার্ট হচ্ছে সেলস, ঠিক আছে? তো এখানে যেটা বলা হচ্ছে যে why sales is the best sector to choose a career, এখানে বেস্ট সেক্টর আসলে এটা একটা পারসেপশনের বিষয় আছে। বেস্ট তো এটা আপেক্ষিক একটা শব্দ, হ্যাঁ, কারোর কাছে বেস্ট মনে হবে, কারোর কাছে বেস্ট মনে নাও হতে পারে। যে আসপেক্টে আমি বলবো বেস্ট, সেই আসপেক্টে আরেকজন বলবে যে না ইটস নট বেস্ট। সো ইটস একটা রিলেটিভ একটা টার্ম, হ্যাঁ। তো এখানে একটা কথা বলা যায় যে সেলস সবচাইতে মানে জবের অপরচুনিটি বেশি ক্রিয়েট হয় কিন্তু সেলসে, বিকজ যে এফএমসিজি কোম্পানিগুলো, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট বাজারজাতকরণের জন্য কিন্তু অন্য যে কোনো ডিপার্টমেন্টের থেকে সেলস ডিপার্টমেন্টে কিন্তু কর্মীর সংখ্যা সবচাইতে বেশি থাকে। সো সেই কারণে বেশি লোকেরও প্রয়োজন হয় কিন্তু এই সেলসে। সো জবের অপরচুনিটি বেশি ক্রিয়েট হয় কিন্তু এই সেলসেই বেশি, সেলস মার্কেটিংয়ে। আপনারা আমাদের সাইটে গেলেও দেখবেন যে সেলস মার্কেটিং যে ক্যাটাগরিটা আছে সেখানে কিন্তু সবসময় সবচেয়ে বেশি জবের অফার থাকে। সো এইটা একটা বিষয় যে আপনার অপরচুনিটি যেখানে বেশি সেই জায়গাটাকে যদি আমি টার্গেট করি তাহলে আমার জব পাওয়াটাও একটু ইজি হয়ে যায়, তাই না? কারণ অপরচুনিটি অনেক বেশি আছে, কম্পিটিশনটা একটু কম থাকে, তো জব পাওয়াটা ইজি হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে সেলস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি খুব দ্রুত গ্রো করতে পারেন, যেটা আপনার অন্যান্য ফাংশনে এত দ্রুত গ্রো করা যায় না। আপনি ক্যালিবার শো করলেও দেখা যাচ্ছে যে খুব দ্রুত গ্রো করতে পারবেন না, কিন্তু আপনি যদি সেলসম্যান হিসাবে নিজেকে প্রুভ করতে পারেন, সেই সেলসম্যানশিপ যদি আপনি দেখাইতে পারেন, আপনি যদি আপনার কাজ দিয়ে আপনার ম্যানেজমেন্টকে খুশি করাতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই অনেক উপরে উঠে যেতে পারবেন। এবং একজন সেলসম্যান যখন একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে সে একটু নাম করে ফেলে তখন তাকে নিয়ে কিন্তু রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এটাও কিন্তু আমাদের মার্কেটের একটা মানে রিয়ালিটি। আমরা অনেক ক্ষেত্রে দেখবেন সাপোজ কেউ হয়তো প্লাস্টিক সেগমেন্টে ক্যারিয়ার করছে, তো সেখানে সে সেলসে যদি খুব ভালো কিছু করতে পারে, তো এই প্লাস্টিক সেগমেন্টের যতগুলো কোম্পানি আছে এই প্লাস্টিক সেগমেন্টে কাজ করে তাদের ভিতরে কিন্তু এটা চেনা জানা হয়ে যায় যে অমুক কোম্পানি তো ওই ছেলেটা খুব ভালো করছে, তখন তাকে নেওয়ার জন্য, তাকে হায়ার করার জন্য রীতিমতো কম্পিটিশন শুরু হয়ে যায়। এমনও বাস্তবতা আছে যেটা এই জিনিসটা শো করা অন্যান্য ফাংশনে কিন্তু কম্পারেটিভলি একটু কম সুযোগ থাকে, যেটা সুযোগটা সবচেয়ে বেশি থাকে সেলসের। আর সেলস হচ্ছে এটাকে বলা হয় একটা আর্ট, সেলস ইজ আর্ট, হ্যাঁ। তো এখানে আপনি আপনার যে ক্রিয়েটিভিটি শো করা,
নিজ থেকে আপনি অনেক ভালো কিছু করার, নিজের আইডিয়াগুলো কাজে লাগানো, এগুলো করার কিন্তু অনেক সুযোগ থাকে। অন্যান্য যে ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু মাস মোর আপনার স্ট্রাকচার, তো ওই স্ট্রাকচারের বাইরে আপনি যেতে পারেন। তো সেলস হচ্ছে পুরোটাই ওপেন, আপনার গাইডেন্স থাকবে, সবকিছু থাকবে, কিন্তু তারপরও ফাইনালি মার্কেটে গিয়ে কাজটা ডান করার কিন্তু মোস্টলি ডিপেন্ড করে আপনার ক্রিয়েটিভিটির উপরে, যে কতটুকু ক্রিয়েটিভ আপনি, কতটুকু এফিশিয়েন্ট আপনি, সেটার উপরে ডিপেন্ড করে। সো এটা একটা আর্ট বলা হয় সবসময়, যে সেলস ইজ অ্যান আর্ট। তো এই কারণেই আসলে সেলস প্রফেশনটা অনেকেই পছন্দ করে, এই আর কি। থ্যাংক ইউ দাদা। ভিউয়ার্স, আমরা শুনছিলাম এতক্ষণ আমাদের সেলসে একজনের প্রশ্নোত্তরকারীর উত্তরে আমরা একজনের সাথে আমরা আরো সবাই মিলে জানলাম যে আসলে কেন সেলসের বা মার্কেটিং এর সেক্টরটা বা পার্সপেক্টিভটা অনেক ব্রড আর অনেক অনেক বৃহৎ। এখানে কাজের অপরচুনিটি বেশি, এখানে এখানে রোল প্লেইং এর অপরচুনিটি অনেক বেশি। সেই জিনিসগুলো হচ্ছে তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারলাম। দাদা, এবার হচ্ছে আমরা আমাদের শো এর একদম শেষ 10 মিনিটে এসে উপনীত হয়েছে, আর মাত্র 10 মিনিট হচ্ছে আমরা আমাদের পরে হচ্ছে 1 আওয়ার ফুলফিল হবে। আমরা কিছু কুইক কোয়েশ্চেন আপনার কাছে করতে চাই দাদা, যেটার জন্য হচ্ছে খুব বেশি সময় নেওয়া যাবে না, অর্থাৎ একটা র্যাপিড ফায়ারের মতো সেশন। সো হিয়ার উই গো। সেলসের জন্য আপনার পড়া বেস্ট বই? আসলে সেলসের জন্য আলাদা করে আমি কোনো বই পড়ি নাই। আমাকে একটু যদি সময় দেওয়া হয় আমি হয়তো র্যাপিড ফায়ারে উত্তর দিব না। সেটা হচ্ছে যে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু মিক্সড। আমি কিন্তু বেসিক্যালি ছিলাম সায়েন্স স্টুডেন্ট, পরবর্তীতে আমি মুভ করি সোশ্যাল সায়েন্সে। সো সোশ্যাল সায়েন্সের যে পড়াটা, এইটাই আমার কাছে মনে হয়েছে যে সবচাইতে আমাকে কাজে দিয়েছে আমার সেলসে ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে। বিকজ বইটার মাধ্যমে আমি চিনেছি মানুষ, মানুষের বিহেভিয়ার, মানুষের ডিম্যান্ড, মানুষের চিন্তা ভাবনা, কিভাবে তারা চিন্তা করে, তার চিন্তা ভাবনার প্রসেস, এগুলো আমি জেনেছি সোশ্যাল সায়েন্স পড়ার মাধ্যমে। সো ওখান থেকে আমি মেইনলি মূল ইয়েটা পেয়েছি। আলাদা করে সেলসের জন্য কোনো বই আমি পড়িনি। থ্যাংক ইউ দাদা। এর মাধ্যমে আমরা আরো একটা চমৎকার উত্তর পেলাম আপনার। দ্বিতীয় প্রশ্ন দাদা আমাদের, আবার যদি আপনি ক্যারিয়ার শুরু করার সুযোগ পান, কি হিসেবে শুরু করতে চান? একটু কনফিউজিং, হয়তো টিচিংটাকে র্যাপিড ফায়ার দাদা, চিন্তা বেশি করা যাবে না। ওকে, obviously sales. Obviously sales. That's called passion. That should be called passion. Then next, এই কোয়ারেন্টাইনে সেলস নিয়ে আপনার মধ্যে নতুন কোনো চিন্তা আসছে? Of course. সেটা কি? Of course. সেটা হলো যে ডেটা ম্যানেজমেন্ট, এফিশিয়েন্ট ডেটা ম্যানেজমেন্ট। বিকজ এখন ডেটার দিকে আমাদেরকে ঝুঁকতে হবে। সো ডেটাকে কিভাবে ইউজ করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমকে আমরা কন্টিনিউ রাখতে পারি এবং আরো ভালোভাবে করতে পারি, সেটা নিয়ে আমি কাজ করছি। অলরাইট, আর একটা চমৎকার জিনিস জানলাম দাদা। অফিসে ফেরত যেদিন যেতে পারবেন প্রথম কোন কাজটি করবেন? অফিসে সব কলিগরা আসছে, সব স্টাফরা আসছে, প্রথম কি করবেন আপনি? কারোর সাথে তো হাত মেলানো যাবে না, বুকে বুক মেলানো যাবে না। তো সবার সাথেই একটা দেখা করে, সবার সাথে শুভেচ্ছা বিনিময়, সবার সাথে যে দেখা হওয়াটা, এইটার জন্য আসলে মুখায় আছি। হ্যাঁ, তো এই যে দেখা হয় না, আমরা এখন ভার্চুয়ালি দেখি সবাইকে, বাট ফিজিক্যালি যাদের সাথে প্রতিদিন বসবাস, সে তাদেরকে আজ 2 মাস ধরে দেখি না। তো সবার ডেস্কে গিয়ে সবার সাথে কুশল বিনিময়, এটাই আমার হবে টপ প্রায়োরিটি। আচ্ছা, আর একটা চমৎকার শিক্ষা আমরা এখান থেকে পেলাম, অর্থাৎ আমরা সবাই মূলত মুখিয়ে আছি এই ঘরের মধ্যে আবদ্ধ এই জীবন শেষ করে আমরা যখন হচ্ছে আবার পরস্পরের সাথে দেখা হবে, হয়তো আমরা চিন্তা করছি যে আগে যে জড়ায় ধরবো, আগে যে হচ্ছে আমরা হগ দিব, আগে যে আমরা হ্যান্ডশেক করব। তো এই জিনিসগুলো আমাদের ইমোশন বা আমাদের এক্সাইটমেন্ট গুলো যেন আমরা কন্ট্রোল করে রাখতে পারি। দাদার প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আরো একবার স্পষ্টভাবে আমরা শিখলাম। অর্থাৎ আমাদের ইমোশনের জায়গাটা সবার কাজ করছে সমানভাবে। আমার ফ্রেন্ড যেমনি করে আমাকে দেখছে না, আমিও কিন্তু আমার ফ্রেন্ডকে দেখছি না। অর্থাৎ একই জায়গা থেকে কাজ করছে ইমোশনটা, কিন্তু সেটা যেন আবার নতুন কোনো সংক্রমণের কারণ না হয়ে যায়। অর্থাৎ আমরা পরস্পরের নিরাপদ দূরত্ব বজায় রেখে, সেফটি মেনটেন করে যেন আমরা কুশল বিনিময় করি, একে তো সময় কাটাতে পারি, ভালো খোঁজ গল্প করতে পারি। দ্যাটস ইট দাদা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই কোয়ারেন্টাইনে আপনার নতুন খাবারের অভিজ্ঞতা?
নতুন খাবারের অভিজ্ঞতা নিজে রুটি তৈরি করে খাওয়া। নিজে রুটি তৈরি করে খাওয়া। So that's another interesting thing. I hope যে দাদা আপনার কোনো লাইভ সেশনে আপনি এই ধরনের র্যাপিড ফায়ারের শিকার হননি, but it's really interesting to share, you know. So দাদা, এবার হচ্ছে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের মূল পর্বের আলোচনায়। দাদা, আমাদের জন্য, আমরা রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের থ্রুতে আজকে যারা রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, যারা এই শোটি দেখলো, যারা দেখছে এবং পরবর্তী সময় যা দেখবে, তাদের জন্য একদম স্পেসিফাই, একদম পয়েন্ট ধরে কিছু জিনিস যে ছোট ভাইরা বা যাই বলে সম্বোধন করা হয় যে তোমরা এই জিনিসগুলো এখন থেকে প্র্যাকটিস করো প্লিজ, জব ফিল্ডে আসতে হবে, এটা রিয়েলিটি, এটা করতে হবে, এই কাজগুলো করো প্লিজ, আইটি সেক্টরের জন্য এই জিনিসগুলো এখন থেকে শুরু করো। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। থ্যাংক ইউ। আমি আসলে মেইনলি দুটো পয়েন্টে একটু কথা বলবো আজকে। প্রথম পয়েন্টটা হচ্ছে যেটা আমি শুরু করেছিলাম, যে টেকনোলজি, কন্টেম্পোরারি টেকনোলজিকে অ্যাডপ্ট করা। আপনারা অলরেডি দেখে থাকবেন কেউ কেউ হয়তো যে এখন ভিডিও ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বিডি জবস এটা চালু করেছি। এটা হচ্ছে ভিডিও ইন্টারভিউ। দ্যাট মিনস আপনার ফিজিক্যালি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে একটা প্রিলিমিনারি ইন্টারভিউ, যেটা ভিডিওর মাধ্যমেই হয়ে যাবে। আমি যখন, আমার মনে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটিতে লাস্ট প্রোগ্রাম করি, আমি আপনাদের অডিটোরিয়ামে হিউজ অডিয়েন্স সেখানে ছিল, সেখানে একটা প্রশ্ন ছিল, আমার একটা প্যানেল ডিসকাশন করি সেখানে, যেখানে এসিআই এর হেড অফ এইচআর, পলমল গ্রুপের হেড অফ এইচআর, ওনারা দুজন আমার গেস্ট হিসাবে ছিলেন। তো তাদের কাছে একটা প্রশ্ন ছিল আপনাদের, যে রাজশাহী থেকে ঢাকায় গিয়ে ইন্টারভিউ দিয়ে আসা, এটা তো একটা সময় সাপেক্ষ এবং একটা এক্সপেন্সিভ একটা ব্যাপার, যেটা একজন ফ্রেশ গ্রাজুয়েটের পক্ষে বিয়ার করাটাও আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এই যে ভিডিও ইন্টারভিউটা, এটা আমরা শুরু করেছিলাম, বা চিন্তাটাই ছিল আমাদের কিন্তু ওই জিনিসটা রিডিউস করা, যে আপনি রাজশাহীতে আছেন, আপনার একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, সব ইন্টারভিউর জন্য আপনার ঢাকায় চলে আসার দরকার নেই। ইন্টারভিউয়ার এমপ্লয়ার আপনাকে কিছু কোশ্চেন পাঠাবেন, যে কোশ্চেনটার আনসার আপনি ভিডিও করে আমাদের এই প্ল্যাটফর্মেই আপনি ভিডিও করবেন, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সাবমিট করে দিবেন। এমপ্লয়ার তার ইনবক্সে আপনার ভিডিওগুলো পেয়ে যাবে, এবং এমপ্লয়ার ওই ভিডিওগুলো দেখে তারা ডিসিশন নিবে যে আপনাকে সে ঢাকাতে ফাইনালের জন্য ডাকবে কি ডাকবে না। ফলে হবে কি, আপনি যদি সেই ভিডিও ইন্টারভিউটা দেওয়ার পরে কারোর কল পান, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে আপনার চাকরিটা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, বিকজ এক রাউন্ড ইন্টারভিউ কিন্তু আপনার হয়ে গেছে, যেটার জন্য আপনাকে কোনো খরচ করতে হয় নাই, আপনাকে কোনো সময়ও ব্যয় করতে হয় নাই। আপনি আপনার বাসায় বসেই কিন্তু ওই ভিডিওটা রেকর্ড করে আপনি দিয়ে দিতে পারেন। এটা খুবই সিম্পল। আপনারা দেখবেন এটা অলরেডি অনেক কোম্পানি এটা ইন্টারভিউ থ্রো করেছে, এবং অনেকেই এই ইন্টারভিউ দিচ্ছে এভাবে, এবং আগামী দিনের ইন্টারভিউ প্রসেসগুলো কিন্তু এগুলোই হবে। আপনার একটা লাইভ ইন্টারভিউ হবে, বা এখন যেটা আমরা করছি যে এই ভিডিও ইন্টারভিউ, ভিডিও রেকর্ড করে আপনি সাবমিট করবেন, এভাবেই কিন্তু হবে। সো আপনাকে টেকনোলজিকে অ্যাকসেপ্ট করতে হবে, টেকনোলজিকে ওয়েলকাম জানিয়ে, এটা থেকে দূরে থেকে আসলে ফায়দা কিছুই হবে না। আপনার টেকনোলজি জানতে হবে, নতুন নতুন টেকনোলজিগুলো সম্পর্কে আপনার অ্যাডপ্ট করতে হবে, এই স্কিলগুলো আপনাকে অ্যাচিভ করতে হবে, এর কোনো বিকল্প নেই। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে ক্যারিয়ারের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্টটা কেমন হতে পারে, যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জব মার্কেট হচ্ছে এমপ্লয়ার্স মার্কেট, যেখানে খুব লিমিটেড এমপ্লয়ার বাট আনলিমিটেড জব সিকার। সো এখানে এমপ্লয়ারের হাতে কিন্তু অসংখ্য চয়েস, কিন্তু জব সিকারের হাতে কোনো চয়েস নাই, আপনি সেই চয়েসের একটা ইয়ে মাত্র। সো এমপ্লয়ার যেটা করবে, যে বেস্ট যাকে মনে হবে তাদের দৃষ্টিতে, তাকেই তারা সিলেক্ট করবে। বাস্তবতা হলো 2000 জন অ্যাপ্লাই করলে চাকরি হয় কিন্তু 2 জনের বা 1 জনের। এটা হচ্ছে বাস্তবতা চাকরি বাজারে। তো এই 1 জন 2 জনের মধ্যে টিকতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রোঅ্যাক্টিভলি একটা কাজ করতে হবে। ইন্টারভিউয়ের সময় আমরা সবাই মেজরিটি দেখি যে তারা তাদের অ্যাটিটিউডটা থাকে যে পার্সোনাল গেইন রিলেটেড অ্যাটিটিউড, যে স্যার স্যালারি কত হবে, স্যার বোনাস আপনারা কয়টা দিবেন, স্যার আমার পোস্টিং কোথায় হতে পারে, স্যার কয় ঘন্টা আমার ওয়ার্ক কাজ করতে হতে পারে, স্যার সপ্তাহে ছুটি কয়দিন আপনাদের,
এই কোশ্চেনগুলাই কিন্তু জব সিকাররা ঘুরে ফিরে করেন বেশি, যে জিনিসগুলোকে কিন্তু এমপ্লয়াররা খুব নেগেটিভলি দেখে, বিকজ অল আর রিলেটেড টু ইউর পার্সোনাল গেইন। আপনি কোম্পানির জন্য ভালো কোনো কিছু কিন্তু করলেন না, আপনার টার্গেটই হলো যে আপনি কিভাবে নিজে গেইনার হবেন। তো ওই জায়গায় যদি কেউ শো করতে পারেন, স্যার আমি আপনার এখানে কাজ করতে চাই, আপনি যদি আমাকে বলেন যে আগামী 6 মাস আমাকে স্যালারি দিবেন না, আই ডোন্ট মাইন্ড, আমি আপনার এখানে কাজ করার সুযোগটা চাই, আমাকে প্রুভ করার সুযোগটা চাই, আমাকে সেই সুযোগটা দেন, আমি সেই সুযোগ নিয়ে আপনাকে প্রুভ করে দিব যে আমি আপনার জন্য একটা অ্যাসেট, বা আমি আপনার জন্য বেস্ট ফিট, আমি সেই সুযোগটা করার সেই সুযোগটা আপনার কাছে আমি চাই, আমি আপনার 6 মাস আপনি আপনাকে স্যালারি দিবেন না। দিস ইজ দ্য অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডই আপনার কিন্তু চাকরিটা পাওয়ার সুযোগ তৈরি করে দিবে। আপনাকে কেউই 6 মাস বিনা বেতনে কাজ করাবে না, কিন্তু এমপ্লয়ার এই অ্যাটিটিউডটা চায় যে আপনি কাজ করতে চান, যে কাজই হলো আপনার টপ প্রায়োরিটি, আপনি নিজেকে প্রুভ করার জন্য সুযোগটা চান, এটাই আপনার প্রায়োরিটি। বাট মেজরিটি আমাদের অ্যাপ্লিকেন্টরা যেটা করেন তার সম্পূর্ণ পার্সোনাল গেইন নিয়ে, কয় টাকা বেতন, ছুটি কদিন, কয় ঘন্টা অফিস, অফিসে আমার পোস্টিং কোথায় হবে, এইগুলো কখনোই বলবেন না। এগুলো চাকরি হওয়ার পরে আপনি এমনিই জেনে যাবেন। তারপরে আপনার যদি মনে হয় যে না আপনি এটা করতে পারবেন না, আপনি করেন না, আপনার একটু মাসুল দিবেন। আগে তো চাকরি পাওয়াটাই চ্যালেঞ্জ। সেই চাকরি পাওয়ার জন্য আপনাকে অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড শো করতে হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ দাদা, এই চমৎকার শিক্ষাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, যেগুলো আমাদের সামনে আমরা যেই চাকরির জন্য অপেক্ষমান, যে চাকরি বাজারে আমরা নিজেদেরকে আবিষ্কার করতে যাচ্ছি, সেখানে প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হলে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য এই সময়ে এই শিক্ষাগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি ছিল। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনলেন, উপভোগ করলেন। আমাদের আজকে যিনি গেস্ট ছিলেন প্রকাশ রায় চৌধুরী দাদা, বর্তমানে দায়িত্বরত আছেন ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস অ্যাট বিডি জবস লিমিটেড, bidjobs.com লিমিটেড। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে অনেক নতুন নতুন কিছু শিক্ষা পেলাম, স্পেশালি মার্কেটিং এন্ড সেলস রিলেটেড। দাদা আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে আমরা অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুলবো না। মেহেদী হাসান হৃদয় নেত্রকোনা থেকে ছিলেন, সাইদুর রহমান আমাদেরকে গুড উইশ করেছেন, নাফিসার রাফি দাদা আপনার বিগ ড্রিম এবং হার্ডওয়ার্কের কৃতজ্ঞতা প্রতি সে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করেছে, সুমন আহমেদ, শাওন সাইদ ভাই ছিলেন, গিয়াসুদ্দিন সজীব ভাইয়া, সাব্বির হুসাইন, শামসুন্নাথ ছোটন, মোহাম্মদ আলী ফিরোজ, মুজাহিদ মুকুল, সাইদুর রহমান, মোহাম্মদ আলী ফিরোজ ভাই চমৎকার একটি কমপ্লিমেন্ট ছিল আমাদের জন্য। এবং সর্বশেষ মির্জা সাজিব রাইহান, তার একটি প্রশ্ন ছিল, তার প্রশ্নটি নিয়ে আজকে আমরা শেষ করবো আমাদের এই মিড দ্য মেন্টর শো এর এপিসোড 8, কারণ আমাদের 1 আওয়ার অলরেডি আমরা হচ্ছে রিচড, আমরা শেষ করব। তবে তার প্রশ্নটি আমরা নিয়ে নিচ্ছি আমরা। দাদা, here what will be the HR software technology will come next during the COVID? যদি দাদা আপনার স্লটের মধ্যে থাকে তাহলে প্লিজ আপনি একটু অ্যানসার করেন। HR সফটওয়্যার টেকনোলজি, আচ্ছা আচ্ছা, মির্জা সজীব রায়হান, আমি একটু বলে নিই। মির্জা সজীব রায়হান আমরা একসময় কো-ওয়ার্কার ছিলাম, আমরা একসাথে কাজ করেছি, এক টিমেই কাজ করেছি। এখন সে অবশ্য অনেক বড়, সে এখন একটা প্রতিষ্ঠানের বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে কাজ করছে। সজীব, আশা করি ভালো আছো। তো তোমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে HR সফটওয়্যার টেকনোলজির পরবর্তীতে কি হবে, আমি যেটা মনে করতে পারছি ডিউরিং দিস কোভিড। আচ্ছা, এখন HR সফটওয়্যার টেকনোলজি তো আসলে HR সফটওয়্যার তো বিভিন্ন ধরনের হয়। তো আমরা যে জায়গাটায় কাজ করি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট পার্টটা। তো HR সফটওয়্যারের মধ্যে তো আরো অনেক কিছুই আছে, সেখানে পেরোল আছে, আরো অনেক ডাইভার্সিফাইড ইস্যুস সেখানে আছে। তো আমরা যে জায়গাটায় কাজ করি রিক্রুটমেন্টের, এটার ভেতরে আমি তো এর আগে বললাম যে আমরা যেমন অলরেডি ভিডিও ইন্টারভিউ ইন্ট্রোডিউস করেছি, আমরা লাইভ ইন্টারভিউ ইন্ট্রোডিউস করার পথে আছি, কয়েকদিনের মধ্যে হয়তো আমরা এটা লঞ্চ করব। তো এখন আসলে এই ফিজিক্যাল যে ইন্টারভিউটা হয় এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সামনে এই ইন্টারভিউয়ের কাজগুলো, আমাদের তো সময়ও একটা ব্যাপার আছে, সেই সময়ের জন্য, তারপরে পরিস্থিতির জন্য, সবকিছুর জন্যই অনলাইনেই সবকিছুই আস্তে আস্তে আসলে চলে আসবে। তো সেই অনুযায়ী সব সফটওয়্যারগুলোও সেভাবেই হবে। আমাদেরও যেমন আমরা তো প্রতিনিয়তই আমাদের সাইটের ডেভেলপমেন্ট আপডেট করে যাচ্ছি, সময়ের সাথে সাথে পরিবর্তন করে যাচ্ছি, সামনের পরিস্থিতির সাথে সাথে আমরাও আরো চেঞ্জ হব। সো এই মোটামুটি আর কি।
থ্যাংক ইউ সো ভেরি মাচ দাদা। দাদা আপনার মানে আপনার কাছ থেকে শেখা, যার কথা আপনি বললেন, যিনি নিজেই এখন একটি কোম্পানি লিড করছেন, মির্জা সজীব রাইহান, থ্যাংকস ফর জয়নিং আস। তিনি চমৎকার একটি কমপ্লিমেন্ট দিয়েছেন, দাদা ইউ আর অলওয়েজ ইন্সপায়ারিং এন্ড ইউ আর মাই গুরু। দাদা প্রান্ত কমেন্ট করেছেন, থ্যাংক দাদা, নতুন কিছু জানতে পারলাম। এবং মৃদুল চন্দ্র তিনি কমেন্ট করেছেন, টেকনোলজি উইল চেঞ্জ দ্য ফিউচার। সবাই মিলে দাদা আজকে আমাদের যারা ছিল তারা বেশ উপভোগ করেছে আজকের সেশনটি, এবং আমরা রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এই ধরনের সেশন বা এই ধরনের শো অ্যারেঞ্জ করতে পেরে আমরাও খুব প্রাউড ফিল করছি, কারণ আমাদের এই শোগুলোর দ্বারা আমরা কিছুটা সময়, অন্তত 1 ঘন্টা সময়, আমরা আমাদের যে প্যান্ডেমিক চলছে সেই অবসেশন বা সেই ফ্রাস্ট্রেশন যে সময়টা, সেইটা থেকে কিছুটা হলেও দূরে থাকতে পারছি, কিছু শিখতে হয়তো পারছি না, অ্যাটলিস্ট কিছু কথাবার্তার মধ্যে আছে, একটা এনভায়রনমেন্টের মধ্যে আছে। দাদা আমরা একদম শেষ দিকে চলে আসছি। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবকে এতদিন পর্যন্ত মনে রাখার জন্য, এবং হোপ দ্যাট যে যতদিন রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব থাকবে তাদেরকে তো মনে রাখবেনই, এবং এছাড়া রাজশাহী ইউনিভার্সিটিতে আরো যত প্রতিষ্ঠান আছে তাদের সাথেও আপনার ভালো সখ্য থাকবে, তাদের ভালো যোগাযোগ থাকবে, রাজশাহী ইউনিভার্সিটির সাথে সবসময় আপনার ভালো সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের নতুন নতুন গ্র্যাজুয়েটরা যেন বাংলাদেশকে সহ ওভারসিজে যে বহির্বিশ্বে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, তার জন্য আপনাদের মতো সিনিয়র যারা আছেন, যারা মাল্টিনেশনাল সেক্টরে বা ন্যাশনাল সেক্টরে, তারা সবসময় আমাদেরকে গাইডলাইন দিয়ে আসবেন, মেন্টরশিপ দিয়ে আসবেন, সো দ্যাট আমরা যেন সবাই মিলে দেশটার জন্য ভালো কিছু করতে পারি, নিজের জন্য ভালো কিছু করতে পারি, পরিবারের জন্য ভালো কিছু করতে পারি, এবং মানুষ হিসেবে ভালো কিছু কন্ট্রিবিউট করে যেতে পারি। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে সময় দেওয়ার জন্য। আশা করছি আবারও দেখা হবে আপনার সাথে। দাদা ভালো থাকবেন, সেদিন পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ওকে, শিওর, সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হোক সেই প্রত্যাশায় রইলাম। ক্যাম্পাসে না যেতে পারলে আমারও ভালো লাগে না। এই কোভিডের কারণে আমরা আমাদের যে রেগুলার অ্যাক্টিভিটি থাকে, অ্যাটলিস্ট আমরা প্রতি মাসে মিনিমাম 15 থেকে 20টা ক্যাম্পাসে আমরা যাই, সব ধরনের ক্যাম্পাসে। আমরা যে গত 2-3 মাস ধরে আমরা যেতে পারছি না, এটা আমাদের জন্য আসলে খুব পীড়াদায়ক। আমরাও চাই যত দ্রুত সম্ভব আমরা ক্যাম্পাসে যাই, ক্যাম্পাসগুলোর সাথে আবার একত্রিত হই, একসাথে হই। তো সবার জন্য শুভকামনা, আরইউসিসির জন্য শুভকামনা, আরইউসিসিতে যারা এখন ইনভলভ আছেন সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর ঘরে থাকবেন। অনেক ধন্যবাদ দাদা, আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে ছিলেন bdjobs.com লিমিটেডের ডিরেক্টর অফ মার্কেটিং এন্ড সেলস এর শ্রদ্ধেয় প্রকাশ রায় চৌধুরী দাদা। তাদের কাছ থেকে আমরা তার দীর্ঘ মার্কেটিং এবং সেলস এর তার দীর্ঘ ক্যারিয়ার থেকে আমরা অনেক কিছু শুনলাম, শিখলাম, এবং সেগুলো আশা করছি যে আমাদের আসন্ন যে ভবিষ্যৎ আছে সেখানে আমরা আমাদের কর্মজীবনে সেগুলো প্রয়োগ করতে পারবো। এবং এই সাথে আজকের মতো শেষ করছি আমাদের মিট দ্য মেন্টর শো প্রেজেন্টেড বাই রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এপিসোড 8। আগামী পর্বে আবার দেখা হবে। আগামীকালকে আমাদের গেস্ট থাকছেন তিনি সরাসরি আমাদের সাথে সুদূর আয়ারল্যান্ড থেকে যোগ দিবেন। তিনি বর্তমানে দায়িত্বরত আছেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, ব্যাংক অফ আয়ারল্যান্ড। দ্যাট রিয়েলি সাউন্ডস কুল। সো আশা করছি যে আগামীকালকে শোতে আপনারা যথাসময়ে এসে আমাদের মাঝে উপস্থিত হবেন, এবং আমরা সরাসরি আয়ারল্যান্ড থেকে আমাদের সাথে যোগ দিবেন আমাদের গেস্ট। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের সার্বিক সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আপনাদের হোস্ট ইমরান হোসাইন।